দেবাশিসদা, আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে থিওরেম 10, 9 এবং 10 ক্লাসের হায়ার ম্যাথের জিওমেট্রিক থিওরেম 10 উপপাদ্য 10। আচ্ছা, উপপাদ্য 10-এ কী বলা আছে? উপপাদ্য 10-এ বলা আছে যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু এই তিনটে সমরেখ, অর্থাৎ একই রেখার উপর অবস্থান করে। এটা হচ্ছে পরিকেন্দ্র এস, ভরকেন্দ্র জি এবং লম্বকেন্দ্র ও। পরিকেন্দ্র হচ্ছে সার্কামসেন্টার পরিকেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র সার্কামসেন্টার। এটা হচ্ছে ভরকেন্দ্র সেন্টার অফ মাস। এটা হচ্ছে লম্বকেন্দ্র অর্থ সেন্টার। এই তিনটে সমরেখ, এই রেখাটাকে বলা হয় অয়লারের রেখা। রেখার নাম হচ্ছে অয়লার, বিখ্যাত গণিতবিদ অয়লার এর রেখা। আচ্ছা, এই তিনটা যে সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমরেখ হওয়ার শর্ত এস ও ইকুয়াল টু এস জি প্লাস জিও হইতে হবে। অর্থাৎ এস থেকে ও এই দুটো বিন্দুর মধ্যকার দূরত্ব, মাঝে একটা বিন্দু আছে জি, এস জি প্লাস জিও, এই দুটো, এই রেখাংশটা এবং এই রেখাংশ, এই দুটো সম্মিলিতভাবে যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে এসও। তাহলে আমরা বলতে পারি যে তিনটি বিন্দু এস, জি ও একই দিকে সরলরেখায় অবস্থিত বলা যাবে যদি এস ও ইকুয়াল টু এস জি প্লাস জিও হয়। আচ্ছা, তাহলে এখানে দিকে নির্দেশ করলে আমরা একই জিনিস পাবো। আমরা যদি দিক হিসেবে উল্লেখ করলে পাওয়া যায় এস ও ইকুয়াল টু এস জি প্লাস জিও। তো এই দুইটা ক্ষেত্র একত্রে স্যাটিসফাই যদি করে, এই দুটো ক্ষেত্রে একত্রে যদি ঠিক থাকে, অর্থাৎ এটা একটা ক্ষেত্র এবং এটা একটা ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রে একত্রে ঠিক থাকলে আমরা বলতে পারি যে এস জিও একই সরলরেখার উপরে তিনটি বিন্দু। আচ্ছা, তাহলে সমরেখ হবে, অর্থাৎ কলিনিয়ার হবে রেখা, এই বিন্দুগুলো সব কলিনিয়ার হবে। এখন উপপাদ্য 10-এ ওরা প্রমাণ করছে, ধরে নিয়েছে যে এস ও অর্থাৎ পরিকেন্দ্র এবং লম্বকেন্দ্র অঙ্কন করা হয়েছে প্রথমে, তারপরে ধরে নিয়েছে যে জি ওহার ওই সরলরেখাটার এই রেখাংশটার উপরে কোনো একটা বিন্দু। এরপরে ওরা শীর্ষ থেকে জি বরাবর
বিপরীত বাহুর উপরে এই জি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে রেখাটাকে, অর্থাৎ এ জি, আরেকটা হচ্ছে বিন্দু হচ্ছে পি, এ জি পি একটা সরলরেখার উপর অবস্থিত তিনটা বিন্দু এ জি পি, এই তিনটে বিন্দুকে নির্দেশ করছে। অ্যাকচুয়ালি যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এটা। তো এইখানে আরেকটা ব্যাপার, এখানে মুখস্থ একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে ও এ ইকুয়াল টু 2SP, ও এ ইকুয়াল টু 2SP। আচ্ছা, ও বিন্দুটা হচ্ছে অর্থ সেন্টার, ও বিন্দুটা অর্থ সেন্টার, আর এস বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। এখন ও এ অর্থ সেন্টার থেকে ত্রিভুজের শীর্ষ, এটা একটা ত্রিভুজের শীর্ষ, অর্থ সেন্টার থেকে ত্রিভুজের শীর্ষের উপরে দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব দূরত্বের দ্বিগুণ। সেটা কোথায় পাইলাম আমরা, কীভাবে আসলো কিচ্ছু জানি না। এবং এরপরে প্রুফটা আসছে এভাবে যে দুটা ত্রিভুজ আসছে, দুটো ত্রিভুজের একটা হলো এ জি ও, অর্থাৎ এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে ও। এ জি ও এবং এস জি পি, অর্থাৎ এইখান থেকে আমরা যদি একটা রেখা টানি এই বরাবর, তাহলে এখানে সাপোজ একটা বিন্দু আছে বি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এখন বলছে যে এই যে পি, এইখান থেকে এটার উপরে আমরা একটা রেখা টানছি, এখানে স্পষ্ট করে বলা যাচ্ছে না। এস থেকে এই বাহুর বিপরীত, এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি এর উপরে আমরা লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করছি। এই লম্ব সমদ্বিখণ্ড কী করে, বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা মধ্যবিন্দু হবে। তখন আমরা এখান থেকে একটা রেখা টানলে সেটা জি বিন্দুতে যাবে এবং পি বিন্দুতে ছেদ করবে, তাহলে জি হবে ভরকেন্দ্র। অটোমেটিক যাই হোক না কেন, আমরা এইখান থেকে জিনিসটা ডিসকাস করি। এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার পরিকেন্দ্র, এটা হচ্ছে ভরকেন্দ্র এবং এটা হচ্ছে অর্থ সেন্টার অর্থাৎ লম্ব কেন্দ্র। এখন বলছে যে ও এ ইকুয়াল টু 2SP, ও এ ইকুয়াল টু 2SP থেকে এই দুটো ত্রিভুজের সিমিলার, এটা প্রমাণ করা হয়েছে। দুটো ত্রিভুজ সদৃশ্যগণী। এখন সদৃশ্যগণী ত্রিভুজ থেকে তারা দেখাইছে যে এই জি এস ও, এই রেখাটার উপরে জি বিন্দু এবং এ জি পি, অর্থাৎ এ জি পি এই রেখাংশটা এ হতে জি এর দিকে কিংবা পি এর দিকে 2:1 অনুপাতে বিভক্ত হয়। যদি 2:1 অনুপাতে বিভক্ত হয় তাহলে আমরা বলতে পারি যে এটা এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। যাই হোক, এটা যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে জি বিন্দুটা যে এই এস ও রেখার উপর অবস্থিত এটা বোঝা যায়, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এইভাবে প্রমাণ না করে আমার মনে হয় অত্যন্ত লজিক্যাল প্রমাণ হবে যদি আমরা এস ও ইকুয়াল টু এস জি প্লাস জি ও এবং এটাকে আমরা প্রমাণ করতে পারি, এই শর্ত দুটো যাতে ফিল আপ হয়। আর এখানে মুখস্থ করারও কোনো তেমন কিছু নাই, কারণ হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা প্রমাণেরও তেমন কোনো প্রয়োজন নেই এখান থেকে, কারণ এটা মুখস্থ থেকে আমরা প্রমাণ করছি। আমরা বেসিক যে আমাদের আইডিয়া আছে, সিমিলারিটির যে আইডিয়া, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এটা তুলনা করব, তুলনার মাধ্যমে আমরা ইজিলি সিমিলারিটির ধর্ম ইউজ করে আমরা প্রমাণ করতে পারি যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। সেটা একটু দেখানো যেতে পারে। আমরা একটি ট্রায়াঙ্গেল বিবেচনা করি।
এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ। এখন বিসি এর মধ্যবিন্দু আমরা বি চিহ্নিত করলাম। বিসি এর মধ্যবিন্দু এটা বি। এডি যোগ করি, এডি যোগ করি। এখন তাহলে এডি হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা, আর একটা মধ্যমা নেই। এসি এর মধ্যবিন্দু নিলাম, এসি এর মধ্যবিন্দু এটা ধরলাম, এটা হচ্ছে ই পয়েন্ট। এখন বিই যোগ করলাম। তাহলে এই দুটো মধ্যমা যে বিন্দুতে সেট করছে সেটাই হচ্ছে জি। এবং এই জি পয়েন্ট থেকে আমি যদি সি থেকে এটা মধ্যবিন্দু বরাবর একটা লাইন ড্র করি, তাহলে এটা মাস্ট জি বিন্দুতেই যাবে, তাহলে এটা মধ্যমা হবে। এখন আমরা এটাকে মধ্যমা যে এ জি বিন্দু এদিকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই জিনিসটা আমরা প্রমাণ করবো। কীভাবে? আমরা এখান থেকে জাস্ট বিই এর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকি। ডি বিন্দুতে একটা সরলরেখা আঁকি যা সিইকে কিংবা এসিকে এক্স বিন্দুতে সেট করে। তাহলে দেখো, এইখান থেকে আমরা দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল পাচ্ছি। একটা হচ্ছে বিইসি, একটা হচ্ছে ডিএক্সসি। এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। আর এটা এই বাহু এবং এই বাহু, এই দুটো সমান্তরাল। সিই হচ্ছে যে ছেদক, এসি এদের ছেদক হলে এটা অনুরূপ কোণ হবে। অবশ্যই কোণ বলতে পারো, অথবা আবার বলতে পারো যে এটা যেহেতু প্যারালাল সমান্তরাল এবং বিসি এদের ছেদক, সুতরাং এইটা এবং এই কোণ অনুরূপ কোণ, কিন্তু অবশিষ্ট কোণ দুটো সমান হতে পারে। তো এই দুটো ত্রিভুজ সিমিলার। এই সিমিলারিটি থেকে আমরা ইজিলি এই জি যে এটা ভরকেন্দ্র এদিকে দুটা এদিকে টুইস্ট অনুপাতে বিভক্ত করে, এটা আমরা ইজিলি ড্র করতে পারি, প্রতিপাদন করতে পারি। তাহলে আমরা এখন দেখি যে একই কোণ, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি এবং এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে ডিসি ইকুয়াল টু, এটা হচ্ছে গিভেন, আমাদের জানা আছে। আমরা এখান থেকে তুলনা করতে পারবো এই বাহুটা বিসি বাহুকে ডি বিন্দু দুটায় সমান ভাবে বিভক্ত করে। এইখানে যেহেতু আমাদের অনুপাত আছে, সুতরাং এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এক্স বিন্দুটা সিকে কি অনুপাতে বিভক্ত করছে। এক্স বিন্দু সিকে কি অনুপাতে বিভক্ত করছে। আচ্ছা, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিভক্ত হচ্ছে সিই, আর এই কোণের বিভক্ত হচ্ছে সিএক্স। এখন এটা আমরা বলতে পারি বিসি ইকুয়াল টু 2DC, 2DC ডিভাইড বাই ডিসি ইকুয়াল টু সিই ডিভাইড বাই সিএক্স, অর্থাৎ সিই ডিভাইড বাই সিএক্স ইকুয়াল টু 2DC ডিসি ক্যান্সেল, 2 ডিভাইড বাই 1। অর্থাৎ এইটা, এই এক্সটা হচ্ছে এটা মধ্যবিন্দু, সিই এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, কারণ হচ্ছে সিই ইকুয়াল টু 2CX, সি ইকুয়াল টু 2CX, এবং 2CX মানে হচ্ছে CX প্লাস CX ইকুয়াল টু CE। তাহলে CX আমি এটাকে এইভাবে লিখতে পারি যে CX প্লাস CX। তাহলে CX যদি এটা হয়, তাহলে এতটুকু হচ্ছে মাস্ট বি EX প্লাস EX, কারণ CE ইকুয়াল টু আমরা লিখতে পারি CX প্লাস XE, CX প্লাস XE। তাহলে একটা যদি CX হয় মাস্ট বি, একটা CX হবে EX। তাহলে এটা টুইস্ট, এটা মধ্যবিন্দু হচ্ছে, মধ্যবিন্দু যদি হয়। এখন আমরা আরও দুটো ত্রিভুজ নিতে পারি, একটা হচ্ছে AGE, একটা হচ্ছে ADX। এই দুটো ত্রিভুজও সিমিলার। এইটা এটা সমান্তরাল, এটা ছেদক, এটা অনুরূপ কোণ, এটা কমন অ্যাঙ্গেল, এটা হচ্ছে তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেল, এটাও সেম। এখন আমরা এই দুটো ত্রিভুজ থেকে ইজিলি আমরা অনুপাত নিতে পারি। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই কোণের
এই বড় বড় ত্রিভুজটা দেখি এ ডি এক্স, তাহলে এ ডি এক্স এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিরুদ্ধে হচ্ছে এ ডি, অর্থাৎ এ ডি ডিভাইডেড বাই ছোটো কোণ এটা হচ্ছে এজি, ইকুয়াল টু আমরা লিখতে পারি গিভেন কোণটা গিভেন হচ্ছে এইখান থেকে আমরা এটা গিভেন কনস্ট্যান্ট রেশিও পাইতে পারি। সেটা হচ্ছে কেমন, বড় ত্রিভুজের জন্য আমরা লিখব এ এক্স, আচ্ছা এই কোণের বিরুদ্ধে হচ্ছে এ এক্স, এই কোণটা নিয়ে তো ঠিক হবে, এটা না নিয়ে এটা কোণ কোণ ডি অর্থাৎ এ ডি এক্স, এটার ক্ষেত্রে এটা বিরুদ্ধ হচ্ছে এ এক্স ডিভাইড বাই এই জি, এই কোণের বিরুদ্ধ এ ই। এখন এখান থেকে আমরা আসি, এখান থেকে এ এক্স ইকুয়াল টু হোয়াট, এ এক্স ইকুয়াল টু এ ই প্লাস ই এক্স, এ এক্স ইকুয়াল টু এ ই প্লাস ই এক্স ডিভাইড বাই এ ই। এখানটা দেখি এ ইকুয়াল টু সিই, এ ইকুয়াল টু সিই প্লাস ই এক্স, কারণ হচ্ছে ই মধ্যবিন্দু, এ ইকুয়াল টু আমরা সিই পাবো আর ই এক্স ডিভাইড বাই এ তাহলে সিই আর এ ই দুটো সেম। এখন আমরা লিখতে পারি যে সি ইকুয়াল টু হোয়াট, ই এক্সকে সি এর মাধ্যমে প্রকাশ করি, ই এক্স আমরা সিইকে আমরা এইভাবে লিখতে পারি যে টু সি এক্স, এটা আমরা হচ্ছে টু সি এক্স প্লাস ই এক্স ডিভাইড বাই এ। এখন দেখি টু সি এক্স প্লাস ই এক্স, আচ্ছা ই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি একটা সি এক্স, ই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি একটা সি এক্সের সমান, ই এক্স ইকুয়াল টু সি এক্স। তাহলে এখানে পাচ্ছি টু সি এক্স প্লাস কত লেখা যায় ই এক্স, টু সি এক্স অর্থাৎ টু ই এক্স লিখতে হবে, টু ই এক্স প্লাস ই এক্স ডিভাইড বাই এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই লিখতে পারি সিই, ইকুয়াল টু আমরা লিখতে পারি সিই, তাহলে সিই ইকুয়াল টু, এখন আমরা এখান থেকে সি এক্স ইকুয়াল টু টু ই এক্স প্লাস ই এক্স অর্থাৎ থ্রি ই এক্স ডিভাইড বাই সিই ইকুয়াল টু টু সি এক্স ইকুয়াল টু ই এক্স, তাহলে থ্রি ই এক্স ডিভাইড বাই টু ই এক্স অর্থাৎ সি এক্স ইকুয়াল টু ই এক্স। তাহলে এখান থেকে ই এক্স ক্যান্সেল, আমরা লিখতে পারি 3/2 অর্থাৎ এ ডি ইস টু এ জি ইকুয়াল টু 3:2, এটা যদি হয় এ ডি ইকুয়াল টু যদি 3 তাহলে এটা হবে 2, অর্থাৎ এই টোটালটা যদি 3 হয় তাহলে এবং এটা যদি 2 হয় তাহলে এটা মাস্ট বি 1 হবে, কারণ 2 + 1 ইকুয়াল টু 3। এখন দেখো এখান থেকে কী পেলাম, এখান থেকে পাইলাম এ ডি ডিভাইড বাই এ জি ইকুয়াল টু 3/2। কারণ এখান থেকে যদি আমরা এইভাবে চেঞ্জ করি যে এ ডি মাইনাস এ জি ডিভাইড বাই এ জি ইকুয়াল টু 3 - 2 ডিভাইড বাই 2, অর্থাৎ এ ডির থেকে আমি যদি এ জি বাদ দিই, এ ডির থেকে আমি এ জি বাদ দিলে কী পাবো, জিডি পাবো। তাহলে জিডি ডিভাইড বাই এ জি ইকুয়াল টু 1/2, অর্থাৎ এটাকে যদি উল্টে দিই তাহলে পরে আমরা এইভাবে লিখতে পারি এ জি ডিভাইড বাই জিডি ইকুয়াল টু 2 ডিভাইড বাই 1, অর্থাৎ এ জি ইস টু জিডি ইকুয়াল টু 2:1। তাহলে এ জি ইস টু জিডি, এটা
এর অর্থ হচ্ছে এ জি ইস টু জি ডি 2:1, মানে হচ্ছে এ জি জি বিন্দু এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। জি বিন্দু জি অর্থাৎ ভরকেন্দ্র এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই উপপাদ্যটা, এটা একটা সিম্পল উপপাদ্য, এই উপপাদ্যটা আমরা ইউজ করে আমরা সহজেই এখান থেকে মুখস্থ না করে আমরা সহজেই এ জি বাই জিপি এটা আমরা ইউজ করে আমরা এস জিও যে সরলরৈখিক এবং একই সরলরেখার উপর অবস্থিত, এটা ইজিলি আমরা প্রমাণ করতে পারি। তো প্রমাণের ক্ষেত্রে আমাদের জাস্ট এতটুকু লিখতে হবে যে বিশেষ নির্বাচনে এ বি সি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র এস, ভরকেন্দ্র জি এবং লম্ববিন্দু ও। আমাদের প্রমাণ করতে হবে যে এ জি ও একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে একই সরলরেখার উপর অবস্থিত হলে সেটার জন্য কি শর্ত আমাদের প্রমাণ করতে হবে, সেটার জন্য শর্তটা হচ্ছে এস জি প্লাস জিও ইকুয়াল টু এসও। এস জি প্লাস জিও ইকুয়াল টু এসও, এটা প্রমাণ করাই যথেষ্ট। এটা প্রমাণ করতে পারলে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এখানে এ জিও অর্থাৎ এখানে বলা আছে যে এ জিও, এই বিন্দুটা জি, এ জিও এটা হচ্ছে এ জিও, এই ত্রিভুজ দুটা হচ্ছে সদৃশকোণী। কীভাবে আমরা বুঝলাম? এটা বিপরীত বাহু, বিপরীত কোণ, এবং এখানে সমান্তরাল বাহু আছে। সমান্তরাল বাহু কোনটা? এই শীর্ষ থেকে আমি বিসি এর উপরে একটা লম্ব নিয়েছি এডি, আবার দেখো এস থেকেও এই বাহুর উপরে একটা লম্ব এসপি। তাহলে কি হচ্ছে? এইটা এবং এটা সমান্তরাল হচ্ছে এবং এটা ছেদক হচ্ছে। তাহলে দেখো এই কোণ, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ, একান্তর কোণগুলো সমান হবে। তাহলে এটা সমান হলে অবশিষ্ট কোণ এইটা মাস বি এটা সমান হবে। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে যেহেতু এইটা হচ্ছে তোমার সমান্তরাল সরলরেখা এবং এটা ছেদক, সুতরাং এই কোণ এবং এই কোণও একান্তর কোণ। এইখান থেকে আমরা দুটো ত্রিভুজ সিমিলার পাই। সিমিলার অ্যাঙ্গেলের জন্য আমাদের কী করতে হবে? আমাদের এতটুকু জানা আছে এজি জানা আছে, আর হচ্ছে এই রেখাটার অনুপাত জানা আছে। তাহলে পরে আমরা এই অ্যাঙ্গেলটা নিতে পারি ও, এটার বিপরীত বাহু কত? এজি। তাহলে এজি ইকুয়াল টু কী পাওয়া যাবে? এজি, আর এইখান থেকে এটার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান। তাহলে এজি এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কত? জিপি ডিভাইড বাই জিপি ইকুয়াল টু আমরা লিখতে পারি, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই কোণের বিভব জিও, এই কোণের বিভব হচ্ছে জিও, আর এইটার সমান কোণ হচ্ছে এটার বিভব হচ্ছে এসজি। তাহলে এজি আর হচ্ছে জিপি, ওইখানে ছিল ডি বিন্দু, এখানে ছিল ডি বিন্দু মধ্যম হিসাবে, আর এখানে আছে পি বিন্দু। তাহলে পরে আমরা একই জিনিস লিখতে পারি যে এজি ডিভাইড বাই জিপি ইকুয়াল টু 2 ডিভাইড বাই 1 ইকুয়াল টু জিও ডিভাইড বাই এসজি। এসজি ইকুয়াল টু 2 ইকুয়াল টু জিও এসজি ইকুয়াল টু আমরা এখান থেকে ইজিলি প্রুভ করতে পারি যে এসজি অন্য প্রোগ্রামার প্রুভ করতে পারি যে এটা আসলে কীভাবে হবে। যেমন আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের কনস্ট্যান্ট লেন্থটা হচ্ছে এসও, তাহলে এসের মাধ্যমে আমরা লিখতে পারি যে এসজি ইকুয়াল টু কোয়াট, কিংবা জিও ইকুয়াল টু কোয়াট। এখান থেকে আমরা এইভাবে আসতে পারি যে জিও, তাহলে জিও এসজি প্লাস জিও ইকুয়াল টু কী? জি প্লাস জিও আছে, জিও ইকুয়াল টু আমরা লিখতে পারি এসজি প্লাস জিও। নিচে যোজন করলাম, তাহলে উপরে কী আছে? 2, আর নিচে আছে 2 1 প্লাস 2 2/3। তাহলে আমরা জিও ডিভাইড বাই এসজি প্লাস জিও ইকুয়াল টু এসও। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এসও ইকুয়াল টু 2/3
2/3, তাহলে জি ও ইকুয়াল টু 2/3 এস ও, এটা একটা সমীকরণ হতে পারে। অন্যভাবে আমরা দেখতে পাচ্ছি এস জি ইকুয়াল টু কত, তাহলে এস জি, আচ্ছা এখন লিখি যে জি ও প্লাস এস জি ডিভাইড বাই এস জি ইকুয়াল টু লেখা যায় 2 + 1 ডিভাইড বাই 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে এস, এটা সমান আমরা পাচ্ছি এস ও ডিভাইড বাই এস জি ইকুয়াল টু 3/1, অর্থাৎ এস জি ইকুয়াল টু এস জি ইকুয়াল টু পাচ্ছি 3 এস জি ইকুয়াল টু পাচ্ছি আমরা 3/1/3 এস জি 1/3 এস ও, সমীকরণ 2 দিতে পারো। এখন এইটা এবং এটা যোগ করলে আমরা কী পাবো, 2/3 এস ও আর হচ্ছে 1/3 এস ও, অর্থাৎ এস জি প্লাস জি ও ইকুয়াল টু 1/3 এস ও প্লাস 2/3 এস ও। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 3 লসাগু হলে এস ও যদি কমন নেই, তাহলে দেখো 3, তাহলে 1 + 2 এস ও লিখতে পারি। এস ওটাকে আমি কমন নিয়ে নিলাম, তারপরে লসাগু করলাম, 3/3 এস ও ইকুয়াল টু এস ও, অর্থাৎ এস ও ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, এস জি প্লাস জিও। অথবা এখান থেকে সরাসরি বলে দিতে পারো, এখান থেকে সরাসরি বলা যায় যে জি এস ওকে 2:1 অনুপাতে 1:2 অনুপাতে বিভক্ত করে। জি এখান থেকে দেখো, এখান থেকে পাচ্ছি এস জি জি ও ইকুয়াল টু 1:2, মানে এস জি বিন্দুটা এস ও রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। সুতরাং এটা এই তিনটা বিন্দু এস জি এবং ও, এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এখানটা আমরা ইজিলি প্রমাণ করতে পারি। তো আমরা মুখস্থ করবো না দেখেই আমরা এই কাজটা করলাম। এখন ও এ ইকুয়াল টু যে 2SP, সেটা এখান থেকে আমরা সরাসরি বলতে পারি। দেখো ও এ, তাহলে ও এ ইকুয়াল টু কী হবে, এই কোণটা বিভক্ত হচ্ছে ও এ, এই কোণটা বিভক্ত হচ্ছে ও এ, আর ছোটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণে বিভক্ত নিচ্ছে, এখন এই কোণ এসপি। তাহলে দেখো এখান থেকে আমরা একই অনুপাত পাবো, অর্থাৎ এটা সমান যেহেতু এইটা, সুতরাং এটা সমান আমরা লিখতে পারি এটা, অর্থাৎ ও এ ডিভাইড বাই এস পি ইকুয়াল টু 2/1, অর্থাৎ ও এ ইকুয়াল টু 2SP। আমরা এখান থেকে সরাসরি প্রমাণ করতে পারি, মুখস্থের কোনো প্রয়োজন নেই।